জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, গত 2 বছর যাবৎ বাংলাদেশের রাজনীতিতে একটা বহু উচ্চারিত শব্দ হলো সেন্ট মার্টিন দ্বীপ। কয়েক মাস আগেই শেখ হাসিনা বলেছিলেন যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপটাকে দখল করতে চায় বলেই তাদের সরকারের উপরে এই চাপ তৈরি করছে। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়? আমি যেটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই। আবার ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে শেখ হাসিনা নিজে মুখে বলেছেন যে সেন্ট মার্টিনকে যদি তিনি আমেরিকার হাতে তুলে দিতেন তাহলে আজ তিনি ক্ষমতায় থাকতেন। অন্যদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে কেবলমাত্র এই সেন্ট মার্টিন দ্বীপটাকে দখল করার জন্যই শেখ হাসিনা সরকারকে হটিয়ে দিয়ে আমেরিকা তাদের পুতুল ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছেন। আবার ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরই কিন্তু তার কাছের লোকজন বলতে শুরু করেছে যে সেন্ট মার্টিন দ্বীপটার আয়তন এতটাই ছোট যে এখানে কোনো রকম ভাবেই সামরিক ঘাঁটি তৈরি করা সম্ভব নয়, অতএব সবটাই নাকি গুজব। অন্যদিকে আজকাল আবার সেন্ট মার্টিনে পর্যটকদের যাওয়াটাকেও নিয়ন্ত্রণ করছে আজকের এই ইউনিট সরকার। অতএব এখন লাখ টাকার প্রশ্ন হলো যে এই একটা ছোট্ট দ্বীপ নিয়ে যখন এত রকমের কথা শোনা যাচ্ছে তাহলে সত্যিটা কে বলছে? আসুন আজকের এই ভিডিওটাতে একজন ভারতীয় শিক্ষকের দৃষ্টিতে নিরপেক্ষভাবে এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজি। প্রথমে আমরা জেনে নেব যে এই সেন্ট মার্টিন দ্বীপটার জিওগ্রাফিক্যাল লোকেশনটা কি। দেখুন, এই সেন্ট মার্টিন দ্বীপটা হলো বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটা ছোট্ট প্রবাল দ্বীপ, যার আয়তন মাত্র 8 বর্গ কিলোমিটার। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে মাত্র 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপের দৈর্ঘ্য মাত্র 9 কিলোমিটার এবং প্রস্থ মাত্র 1/2 কিলোমিটার আর আয়তন মাত্র 8 বর্গ কিলোমিটার। এই দ্বীপের জনসংখ্যা মোটামুটি 8,000-এর মতো। তবে কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল এ বিষয়ে খুব নির্ভরযোগ্য তথ্য না থাকলেও উল্লেখ আছে যে আরব বণিকরা বাণিজ্যের প্রয়োজনে চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটাকে বিশ্রামের জন্য ব্যবহার করত। যেহেতু এটি 9 কিলোমিটার লম্বা হলেও চওড়াই মাত্র 1/2 কিলোমিটারের কম এবং দেখতে অনেকটা সেকলের মতো, তাই আরব বণিকরা এই দ্বীপটার নামকরণ করেছিলেন জিঞ্জিরা। জিঞ্জিরা একটা আরবি শব্দ যার অর্থ হলো সেকল। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত। কিন্তু 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং মায়ানমারের রাখাইন সম্প্রদায়ের মূলত কিছু মৎস্যজীবী মানুষ এই দ্বীপের উত্তরাংশে বসতি স্থাপন করবার জন্য এখানে আসে এবং সম্ভবত বাঙালি জেলেরাই জলকষ্ট এবং ক্লান্তি দূর করার অবলম্বন হিসাবেই এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ রোপণ করেছিল। তার ফলে কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান একটা দ্বীপে পরিণত হয়। আর এই সূত্রেই স্থানীয় অধিবাসীরা এই দ্বীপটাকে পরে নারকেল জিঞ্জিরা নামে অভিহিত করতে শুরু করে। এরপরে 1900 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূ জরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে এবং জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নাম অনুসারে এই দ্বীপটার নাম রাখেন সেন্ট মার্টিন দ্বীপ। আর এরপর থেকেই ধীরে ধীরে বাইরের মানুষের কাছে এই দ্বীপটা সেন্ট মার্টিন নামেই কিন্তু পরিচিতি লাভ করে। এভাবেই এই দ্বীপটি ব্রিটিশ শাসনের অধীনে চলে আসে এবং 1947 সালে যখন ভারত বিভক্ত হয় তখন বর্তমান বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল এবং তখন কিন্তু সেন্ট মার্টিন দ্বীপটা পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায়। এরপরে 1971 সালে বাংলাদেশ যখন পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তখন এই দ্বীপটা বাংলাদেশের অংশ হয়ে যায়। যখন এটি বাংলাদেশের অধীনে আসে তখন থেকেই কিন্তু এই দ্বীপটা নিয়ে দড়ি টানাটাই শুরু হয় বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে। যেহেতু এই দ্বীপটা মায়ানমার থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত, তাই মায়ানমার দাবি করে যে এই দ্বীপটা মায়ানমারের হওয়া উচিত। তবে 1974 সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা চুক্তি হয় এবং এই দ্বীপটিকে বাংলাদেশের সীমানার অংশ হিসাবে ফাইনালি দুদেশই কিন্তু চুক্তির মাধ্যমে স্বীকৃতি দেয়। তবে এরপরেও দ্বীপটা নিয়ে বিরোধ কিন্তু পুরোপুরি মেটেনি, কারণ এর সামুদ্রিক সীমানা মানে মেরিটাইম বাউন্ডারি কিন্তু ঠিক করা হয়নি সেই চুক্তিতে। বাংলাদেশের মৎস্যজীবীরা যখন মাছ ধরতে এর আশেপাশে যেত তখন কখনো কখনো তারা মায়ানমারের সীমানায় ঢুকে পড়তো আর মায়ানমারের নৌবাহিনী প্রায়শই তাদেরকে ধরে কারাগারে পড়ে দিত বা গুলি চালাতো। মাঝে মাঝেই কিন্তু মায়ানমারের সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এই নিয়ে গুলি বিনিময় চলতো। এর
ফলে এই বিষয়টা শেষমেশ আন্তর্জাতিক সমুদ্র আইনের আদালতে গিয়ে গড়ায় এবং অবশেষে 2012 সালে আন্তর্জাতিক আদালত এই অঞ্চলটাকে বাংলাদেশের ভূখণ্ড হিসাবে স্বীকৃতি দেয়। তবুও 2018 সালে মায়ানমার তাদের একটা সরকারি মানচিত্র প্রকাশ করে এবং সেই মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপটাকে তারা মায়ানমারের অংশ হিসেবে দেখায়। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তীব্র প্রতিক্রিয়া জানায়, যার ফলে অবশ্য মায়ানমার পরবর্তীকালে তাদের মানচিত্রটাকে ফিরিয়ে নিয়েছিল। এরপরেও অবশ্য 2017-18 সাল নাগাদ মিয়ানমারের একটা বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি সেন্ট মার্টিন দ্বীপটাকে নিজেদের বলে দাবি করতে শুরু করে এবং এর ফলে সেন্ট মার্টিন দ্বীপের আশেপাশে রীতিমতো গোলাগুলি শুরু হয়। এই সময় বাংলাদেশ সরকার বাধ্য হয়েই তাদের সেনাবাহিনীকে মানে নৌবাহিনীকে এই অঞ্চলে মোতায়েন করলে অবশেষে গিয়ে পরিস্থিতিটা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। অতএব বুঝতেই পাচ্ছেন যে বাংলাদেশের জন্য এই দ্বীপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো দ্বীপের চারপাশে 200 নটিক্যাল মাইল মানে প্রায় 370 কিলোমিটার সমুদ্রের অঞ্চল সেই দেশের অংশ হিসেবে বিবেচিত হয়। আর যেহেতু বাংলাদেশে গ্যাসের ভান্ডার মজুত রয়েছে, তাই এটা কিন্তু অসম্ভব নয় যে সেন্ট মার্টিনের চারপাশেও কোনো এক সময় হয়তো বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যেই আগামী দিনে গ্যাসের ভান্ডার খুঁজে পেলেও পাওয়া যেতে পারে। আশা করি এই অবধি বুঝলেন। এবার চলুন আমরা আলোচনা করি ওয়াই সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ জিওপলিটিক্যালি সো ইম্পর্টেন্ট। দেখুন, বঙ্গোপসাগরে অবস্থিত এই সেন্ট মার্টিন দ্বীপটা ভূরাজনৈতিকভাবে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। তার কারণ কি জানেন? কারণ এই দ্বীপটার অবস্থান মালাক্কা প্রণালীর একেবারেই কাছাকাছি। আমরা জানি যে মালাক্কা প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টগুলোর মধ্যে একটা, যে প্রণালীর মধ্যে দিয়ে প্রতি বছর প্রায় 94,000 জাহাজ আসা যাওয়া করে এবং বিশ্ব বাণিজ্যের প্রায় 30% এই চোখ পয়েন্ট মানে মালাক্কা প্রণালীর মধ্যে দিয়েই কিন্তু পাস করে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই যে দেশের সামরিক বাহিনী এই চোখ পয়েন্টের আশেপাশে মোতায়েন থাকবে, এই চোখ পয়েন্টের ওপরে সেই দেশের প্রভাব তত বেশি থাকবে এবং সেই দেশ যে কোনো সময় যদি এই চোখ পয়েন্টটাকে বন্ধ করে দেয়, বৈশ্বিক ব্যবসা বাণিজ্য কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আশা করি মালাক্কা প্রণালী এবং তার কাছে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের ভূরাজনৈতিক গুরুত্বটা আপনারা বুঝতে পারলেন। এখানে অবশ্য বলে রাখা দরকার যে চীনের প্রায় সব বাণিজ্য জাহাজগুলোই কিন্তু এই মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে যায়। তাই যদি সেন্ট মার্টিনের মতো দ্বীপে আমেরিকার সেনা মোতায়েন হয়, তার ফলে কিন্তু চীন ভীষণ রকমভাবে চাপে পড়ে যাবে এই অঞ্চলে। অলরেডি ভারত মালাক্কা প্রণালীকে ব্লক করবার জন্য নিকোবর দ্বীপপুঞ্জে একটা মিলিটারি বেস বানিয়ে নিয়েছে। আর এই বিষয়টা ব্যাখ্যা করে আমি একটা আস্ত ভিডিও বানিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। যদি না থেকে থাকেন তাহলে ভিডিওটা দেখে নেবেন। আর তাই মালাক্কা প্রণালীকে এড়িয়ে নতুন বাণিজ্য পথ তৈরি করবার জন্য চীন মায়ানমারের কিউউক ফিউয়ে গভীর সমুদ্র বন্দর তৈরি করছে। মায়ানমারের চীনের এই কিয়াউক ফিউ বন্দরটা হলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটাকে BRI বলে, তার অংশ। এই বন্দরটি মায়ানমারের পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলের রাখাইন রাজ্যে অবস্থিত। এই বন্দরটা যদি তৈরি হয়ে যায়, মালাক্কাকে এড়িয়ে এই পথে চীনের সমুদ্র বাণিজ্য চলবে। এছাড়াও আমরা জানি যে মায়ানমারের কাছ থেকে চীন তাদের কোকো আইল্যান্ডটা অলরেডি লিজে নিয়েছে এবং মিয়ানমারের এই কোকো আইল্যান্ডে চীন সার্ভিলেন্স বা নজরদারি চালানোর বন্দোবস্তও কিন্তু করে ফেলেছে। এই কোকো দ্বীপ থেকেই মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে ভারতীয় সেনাঘাঁটি রয়েছে তার উপরে কিন্তু চীন নজর রাখতে পারে। আবার ভারতের উড়িষ্যায় অবস্থিত বালাসোর মিসাইল টেস্ট রেঞ্জেও চীন নজরদারি করতে পারে। একই রকমভাবে ভারতের বিশাখাপত্তমে মোতায়েন করা ভারতীয় নৌবাহিনীকেও কিন্তু এই কোকো দ্বীপ থেকে চীন নজরদারি করতে পারে। এরপরও চীন বাংলাদেশে তাদের নৌবাহিনী, সামরিক এবং বিমান বাহিনীর ঘাঁটি তৈরি করবার জন্য বহু বছর থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করেই যাচ্ছে। কিন্তু যেহেতু এতদিন ভারত ঘনিষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, তাই চীনের মনোবাঞ্ছা কিন্তু এতদিনেও পূর্ণ হয়নি। তবে এখন যেহেতু বাংলাদেশে শেখ হাসিনার সরকার নেই, তাই এই অবস্থায় চীন চাইবে বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলে বাংলাদেশে একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করতে, যা পরবর্তীতে নৌবাহিনীর ঘাঁটি হিসাবে চীন ব্যবহার করতে পারবে। এখানে উল্লেখ করতেই হবে যে চীন কিন্তু পাকিস্তানকে ঋণের ফাঁদে ফেলে তাদের গোয়াদার বন্দরকে দখল করেছে, শ্রীলঙ্কাকে ঋণের ফাঁদে ফাঁসিয়ে তাদের হাম্বানটোটা বন্দরকে দখল করেছে। আর তাই বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের
পর চীন নতুন করে এখানে তার ঋণ ফাঁদ পলিসি বা ডেট ডিপ্লোমেসি অলরেডি শুরু করেছে, যাতে বাংলাদেশকেও ঋণ ফাঁদে ফাঁসিয়ে সেখানেও কোনো বন্দরকে দখল করা যায়। চীন পাকিস্তানকে ঋণ ফাঁদে ফাঁসাতে সফল হয়েছে, শ্রীলঙ্কায় সফল হয়েছে, আর এখন যদি তারা একবার বাংলাদেশেও নৌঘাঁটি বানাতে পারে তাহলে বাংলাদেশি মুসলমানদের অবস্থা চীনের উইঘুর মুসলমানদের থেকে খুব ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। যাই হোক, এ তো গেল চীনের কথা, কিন্তু কিছুদিন হলো রাশিয়াও মায়ানমারের বঙ্গোপসাগরের উপকূলে ডেউই ডিপ সিপোর্ট তৈরি করবার জন্য একটা চুক্তি স্বাক্ষরিত করেছে মায়ানমার সরকারের সাথে। অর্থাৎ এই এতক্ষণের কথা সারাংশ হলো এই যে বঙ্গোপসাগরে অলরেডি ভারতের একাধিক বন্দর রয়েছে, তাছাড়া বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকেও ভারত ব্যবহার করছে, তাছাড়াও নিকোবর দ্বীপপুঞ্জে ভারত একটা ডিপ সিপোর্ট এবং মিলিটারি বেস তৈরি করে ফেলেছে। আবার চীনের দখলে মায়ানমার উপকূলের কোকো আইল্যান্ড এবং মিয়ানমারের কিয়া উকফিউ গভীর বন্দরও রয়েছে। অন্যদিকে রাশিয়া মায়ানমারের বঙ্গোপসাগর উপকূলে দাওয়াই ডিপ সিপোর্ট তৈরি করছে, অথচ পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে পরিচিত আমেরিকা বঙ্গোপসাগরে আজও কোনো সামরিক এবং বাণিজ্যিক উপস্থিতি তৈরি করতে পারেনি। এর থেকে বড় হতাশা আর কি হতে পারে? যদিও আমেরিকা ইতিমধ্যেই ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় এবং অস্ট্রেলিয়ার কোকাস বা কিলিং দ্বীপে তাদের সামরিক ঘাঁটি বানাতে পেরেছে বটে, তবুও বঙ্গোপসাগরে ভারত, চীন এবং রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব সারা পৃথিবী জুড়ে আমেরিকার অস্তিত্বটাকেই কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলছে। অতএব সেন্ট মার্টিন হলো সেই খড়কুটো যেটাকে আমেরিকা কোনো রকম ভাবেই হাতছাড়া করতে চাইছে না, খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছে। অতএব যেন তেন প্রকারে বাংলাদেশের সেন্ট মার্টিনকে নিজেদের দখলে নিতে আমেরিকা মরিয়া হয়ে চেষ্টা করতে শুরু করেছে। 2023 সাল নাগাদ যখন বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছিল, তখন নানাভাবে আমেরিকা শেখ হাসিনা সরকারের উপরে চাপ তৈরি করে সেন্ট মার্টিন দ্বীপটাকে হস্তান্তরের কথা বলছিল, কিন্তু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে কোনো রকম ভাবেই কিন্তু আমেরিকার সেই প্রস্তাবে রাজি হননি। অবশেষে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ঠিক আগে আগে আমেরিকা হাসিনাকে প্রস্তাব দেয় যে সেন্ট মার্টিনটা তাদেরকে দিয়ে দিলে শেখ হাসিনা ভোট করুক বা ভোটের নামে প্রহসন করুক, যাই করুক, তার সরকারকে বৈধতা দেওয়ার দায়িত্ব নেবে আমেরিকা। মানে আমেরিকা শেখ হাসিনাকে সব রকম ভাবে সাহায্য করবে যদি শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপটাকে আমেরিকার কাছে হস্তান্তর করে। আর এই প্রস্তাব নিয়ে একজন সাদা মানুষ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এসেছিলেন, সে কথা কিন্তু শেখ হাসিনা নিজে মুখে একাধিকবার বলেছেন। কিন্তু কোনো রকম ভাবেই যখন শেখ হাসিনাকে বাগে আনা যাচ্ছিল না, তখন আমেরিকা শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত শুরু করে। প্রায় 1 বছর চক্রান্তের পর শেখ হাসিনা সরকারকে হটিয়ে আমেরিকা তাদের পুতুল ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় অবশেষে বসাতে সক্ষম হয়েছে। কিভাবে, কোন ষড়যন্ত্র করে আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তাদেরই পুতুল ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালো, সেই বিষয়ে একটা আস্ত ভিডিও আমি বানিয়েছি। প্রায় 60 লক্ষ মানুষ ওই ভিডিওটা দেখেছে। যদি আপনি না দেখে থাকেন তো ওই ভিডিওটা এই ভিডিও দেখার শেষে নিশ্চয়ই দেখে নিতে পারেন। অতএব এখন যখন বাংলাদেশকে পাহারা দেওয়ার জন্য আর শেখ হাসিনা নেই, এখন যখন বাংলাদেশের মাথায় আমেরিকার বসানো পুতুল সরকার রয়েছে, অতএব এবারে সেন্ট মার্টিন দ্বীপটাকে দখল করা আমেরিকার কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু এখানে একটা গুরুতর সমস্যা তৈরি হয়ে গেছে। সমস্যাটা হলো, শেখ হাসিনা যেদিন থেকে সেন্ট মার্টিনের কথা প্রকাশ্য সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, সেদিন থেকে এই দ্বীপের নাম সংবাদ মাধ্যমে এত বেশি প্রচারিত হয়েছে যে এখন যদি এই দ্বীপটা আমেরিকা দখল করতে যায় তাহলে গোটা বাংলাদেশ উত্তাল হয়ে যেতে পারে। আর এজন্যই আমেরিকা ধাপে ধাপে সেন্ট মার্টিনটাকে দখল করার পরিকল্পনা করছে এবং প্রস্তুতি নিচ্ছে। এখন যদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর পরিবেশের দোহাই দিয়ে এখন পর্যটকদের সেন্ট মার্টিনে যাওয়াটাকে কম করে দিয়েছে। মানে আপনি যদি বাংলাদেশি হন আর এখন সেন্ট মার্টিনে বেড়াতে যেতে চান, তাহলে আপনাকে আগে থেকে বুকিং করে সেখানে যেতে হবে। আমরা চাইবো যে আমাদের সেন্ট মার্টিনে যারা যাবেন তারা একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে যাবেন, অনুমতি দিয়ে যাবেন, অনুমতি ছাড়া কেউ যেতে পারবেন। এখন যদি তর্কের খাতিরে আপনি বলেনও যে ডক্টর ইউনূস আসলে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশটাকে রক্ষা করতে চাইছে, তাহলে কিন্তু প্রশ্ন উঠে যাবে। বলুন তো কেন হঠাৎ 1 মাসের মধ্যেই কেবলমাত্র সেন্ট মার্টিনের পরিবেশের কথাই ডক্টর ইউনূসের মনে পড়লো? কই অন্য কোথাকার পরিবেশ নিয়ে তো ডক্টর ইউনূস মাথা ঘামাচ্ছে না। অতএব সন্দেহ কিন্তু হচ্ছে, কারণ সন্দেহ হওয়ার এখানে অবকাশ আছে, কারণ আছে। আমার কথা বিশ্বাস না
তাহলে সেন্ট মার্টিনে যাওয়ার ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। এরপরেও কিন্তু আমার কথাটা লিখে রাখুন, ধীরে ধীরে ডক্টর ইউনূস কোনো না কোনো দোহাই দিয়ে সেন্ট মার্টিনে আগামী দিনে পর্যটকদের আনাগোনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। আর তারপর 1 বা 2 বছর পর মানুষ যখন সেন্ট মার্টিনের কথা ভুললে যেতে বসবে, তখন কোনো এক ছুতোই সেন্ট মার্টিন দ্বীপটাকে আমেরিকার হাতে তুলে দেবে পুতুল ডক্টর ইউনূস, এবং তারপর সময় নিয়ে ধীরে ধীরে এখানে একটা সামরিক ঘাঁটি তৈরি করবে আমেরিকা। আশা করি এই অবধি আপনারা পরিষ্কার করে বুঝতে পারলেন। এখন লাখ টাকার প্রশ্ন হলো, এত ছোট একটা দ্বীপে কি সত্যি সামরিক ঘাঁটি বানানো সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে, কারণ ইউনূস সরকারের ক্ষমতায় আসার পর থেকে নজরটাকে অন্যদিকে ঘোরানোর জন্য তার সরকারের লোকজন বারবারই কিন্তু একটা কথা বলছে যে সেন্ট মার্টিন দ্বীপটা অত্যন্ত ছোট একটা দ্বীপ, যেখানে কোনো রকম ভাবেই সামরিক ঘাঁটি বানানো সম্ভব নয়। তাই সেন্ট মার্টিনটার আমেরিকার দখল করার কোনো প্রশ্নই ওঠে না, ব্যাপারটা পুরোটাই গুজব। তাই চলুন একজন ফিজিক্সের টিচারের কাছ থেকে বৈজ্ঞানিকভাবে আমরা অনুসন্ধান করে দেখি যে এই দ্বীপে কোনো নেভাল বেস তৈরি করাটা আদতেও সম্ভব কিনা। দেখুন, আমি আগেই বলেছি যে বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপটার দৈর্ঘ্য মাত্র 9 কিলোমিটার, প্রস্থ মাত্র 1/2 কিলোমিটার। দ্বীপটির আয়তন কম বেশি 8 বর্গ কিলোমিটারের মতো। তাই এত ছোট জায়গায় কিন্তু সত্যি সত্যি নেভাল বেস বানানোটা সম্ভবই নয়। আর এই কথাটাই কিন্তু বাংলাদেশের ইউনূস ঘনিষ্ঠ বিশেষজ্ঞরা বারবার সংবাদ মাধ্যমের সামনে এসে বলছে। কিন্তু যে কথাটা এই বিশেষজ্ঞরা বলছে না, সেটা হলো এই দ্বীপের 3 দিকে ভিতশিলা আছে, মানে বেসমেন্ট আছে, যেটা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এগুলোকে যদি ধরা যায় তাহলে এই দ্বীপের আয়তন কিন্তু হবে প্রায় 15 বর্গ কিলোমিটারের মতো। এখন আমরা যারা বিজ্ঞান জানি তারা বুঝবো যে 15 বর্গ কিলোমিটার বেসমেন্ট বা ভিত থাকলে আধুনিক প্রযুক্তির সাহায্যে সামুদ্রিক পাথর, প্রবাল, বালি এবং কিছু রাসায়নিক মিশ্রণকে যদি কৃত্রিমভাবে ফেলা যায় সমুদ্রের জলে, তাহলে এই বেসমেন্টের ওপরেই কিন্তু দ্বীপের আয়তনটাকে 3 থেকে 4 গুণ পর্যন্ত বাড়িয়ে ফেলা সম্ভব। অর্থাৎ আধুনিক প্রযুক্তির সাহায্যে এই দ্বীপের আয়তন 15 বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে অনায়াসেই 45 থেকে 50 বর্গ কিলোমিটারে পরিণত করাটা খুব ইজিলি পসিবল। এখন যদি আপনি প্রশ্ন করেন যে এটা কিভাবে সম্ভব, তাহলে আমি আপনাদেরকে বলবো, এই কয়েক বছর আগে আরব দেশগুলোর মধ্যে অন্যতম ধনী দেশ দুবাই দ্য পাম আইল্যান্ড এবং ওয়ার্ল্ড আইল্যান্ড নামে দুটো কৃত্রিম দ্বীপ বানিয়েছে, এবং সেখানে তারা বসতিও স্থাপন করে ফেলেছে। এমনকি এখানে অনেক হাই রাইজ বিল্ডিং পর্যন্ত বানিয়ে ফেলেছে এই কৃত্রিম দ্বীপে। এখানে বলে রাখি, দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডের আয়তন 54 বর্গ কিলোমিটার মতো। এখানে উল্লেখ্য যে প্রযুক্তির মাধ্যমে দুবাই এই অসম্ভব কাণ্ডটা ঘটিয়েছে, সেই প্রযুক্তি কিন্তু আমেরিকা, চীন, রাশিয়া এমনকি ভারতের কাছেও রয়েছে। অতএব সেন্ট মার্টিনের আয়তন খুব ছোট বলে সেখানে নেভাল বেস বানানো সম্ভব নয়, এই কথাটা কিন্তু একেবারে একটা ভ্রান্ত কথা। অর্থাৎ আমেরিকা যে পরিমাণ টেকনোলজি তাদের কাছে আছে, এই দ্বীপের বেসমেন্টের ওপরে প্রায় 50 বর্গ কিলোমিটার একটা দ্বীপ মানে কৃত্রিম অংশ বানিয়ে নিয়ে অনায়াসে সেখানে একটা নেভাল বেস বানাতেই পারে। অর্থাৎ আমেরিকা বাংলাদেশের মাথায় যখন তাদের দালাল ডক্টর ইউনূসকে বসাতে সক্ষম হয়েছে, তখন আজ হোক বা কাল সেন্ট মার্টিন দ্বীপটাও তারা দখল করেই ছাড়বে। তবে একথাও বলে রাখি যে সেন্ট মার্টিনের সেনাঘাঁটি বানানোটা অতটা সহজ হবে না আমেরিকার পক্ষে, কারণ বঙ্গোপসাগরে আমেরিকার সামরিক উপস্থিতি তৈরি হলে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হবে চীনের এবং অবশ্যই ভারতের। যদিও বঙ্গোপসাগরে চীন শক্তিশালী হলে আবার মাথা ব্যথা হবে ভারত এবং আমেরিকার। আবার যদি অন্য দিক থেকে ভাবেন, তাহলে ভারতকে অবশ্য কিছুতেই আমেরিকা এবং চীন এই বঙ্গোপসাগরে শক্তিশালী হতে দিতে চায় না। আশা করি বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন নামক এই ছোট্ট দ্বীপটাকে ঘিরে ভারত, চীন এবং আমেরিকার এই জিওপলিটিক্যাল জটিলতা বুঝতে পারলেন। তো এই হলো সম্পূর্ণ গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাকিটা কি হবে সেটা জানার জন্য কিন্তু আগামীর ঘটনা প্রবাহের দিকে আমাদেরকে চোখ রাখতে হবে। যেহেতু আমি একজন ভারতীয় শিক্ষক, তাই ভারতীয় স্বার্থের কথা মাথায় রেখে ব্যক্তিগতভাবে আমিও কিন্তু সেন্ট মার্টিন ইস্যুর ওপরে নিয়মিত চোখ রাখবো। তো এই হলো পুরো ঘটনা। আশা করি খুব সহজভাবে বুঝতে পেরেছেন। যদি এরকম জিওপলিটিক্যাল ভিডিও খুব সহজ বাংলা ভাষায় বুঝতে চান আর এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন। আর যদি আপনি আমাদের নিয়মিত দর্শক হন, এই ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাবেন,
প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিজে পড়ি। নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন, সর্বদা সদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।